কি যায় কি যায় অমৃত ধাম যাত্রী আজিয়ে গহন তিমির রাত্রি কাঁপে নব জয় গানে কে যায় কে যায় আনন্দ রব শ্রবণে লাগে সুপ্ত হৃদয়ে চমকি জাগে আনন্দ রব শ্রবণে লাগে সুপ্ত হৃদয়ে চমকি জাগে চাহিদে কি পথ পানে কে যায় কে যায় ওগো রহ রহ মোরে ডাকি লহ কহ আশ্বাস বাণী ওগো রহ রহ মোরে ডাকি লহ কহ আশ্বাস বাণী যাব অহরহ সাথে সাথে সুখে দুঃখে শোকে দিবসে রাতে যাব অহরহ সাথে সাথে সুখে দুঃখে শোকে দিবস রাতে অপরাজিত প্রাণে কে যায় কে যায় অমৃত ধাম যাত্রী। গল্প শেষ করে গম্ভীর মহারাজ বললেন, ওই গল্পটা হচ্ছে শ্রীকৃষ্ণের শেষ বাণী। সেটা শেষ করে গম্ভীর মহারাজ বললেন, স্বামীজি বলেছেন জগৎটা কুকুরের বাঁকা লেজ, একে সোজা করবার চেষ্টা করতে হবে এবং এই চেষ্টার দ্বারা আমরা সোজা হয়ে যাব। জগৎ যেমন তেমনিই থাকবে। রাশিয়ার কি দারুণ কথা দেব স্বামীজি, একদম কৃষ্ণের কথার সঙ্গে মিল। রাশিয়ার প্রথম নারী মহাকাশচারিণী ভ্যালেন্টিনাকে কলকাতায় মেয়র নাগরিক সম্বর্ধনা জানান। ওই সভায় দয়ানন্দজি ও ভরত মহারাজের সঙ্গে গম্ভীর মহারাজও গিয়েছিলেন। ফিরে এসে তিনি আমাকে বললেন, ওহে, আজ এক নতুন ধরনের বাংলা শুনলাম। ভ্যালেন্টিনা বাংলা কথা রাশিয়ার ভাষায় লিখে বললেন, আপনাদের দেশে আসিয়া আমাদের ভয়ানক গরম লাগিয়াছে। এই গরম আবহাওয়ার গরম নয়, আপনাদের হৃদয়ের গরম। এই আবহাওয়ার গরম না, আপনাদের হৃদয়ের গরম। মানে ওয়ার্ম ওয়েলকাম যাকে বলে। ওয়ার্ম ওয়েলকাম হচ্ছে ভালো ওয়েলকাম। সুরেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন শিশিমায়ের শিষ্য। তাঁর স্ত্রী মারা যাওয়ার প্রায় গম্ভীর মহারাজের কাছে এসে কাঁদতেন। তিনি খুবই সহানুভূতির সঙ্গে বৃদ্ধ ভক্তকে সান্ত্বনা দিতেন। তারপরে একদিন গম্ভীর মহারাজ সুরেনবাবুকে আমার সঙ্গে পরিচয় করে দিয়ে বলেন, তুমি এর সঙ্গে একটু কথা বলো তো, আমার কথা কম। তারপর থেকে সুরেনবাবু আমার কাছে এসে সুখ দুঃখের গল্প করতেন, মায়ের কৃপার কথা, ঠাকুরের সন্তানদের কথা বলতেন। ভবভূমি উত্তর রামচরিতের আদর্শ চরিত্র নিরূপণ করতে গিয়ে বলেছেন, বজ্রাধবী কঠোরণী মৃদুনী কুসুমাধবী। এই যুগপৎ বিরোধী ভাব গম্ভীর মহারাজের জীবনে লক্ষ্য করেছি। স্বামী শিবরূপানন্দজি মতি মহারাজ তখন শ্যামলাতলের অধ্যক্ষ। অদ্বৈত আশ্রমে তিনি কয়েকদিন ছিলেন। একদিন কথা প্রসঙ্গে তিনি গম্ভীর মহারাজকে বললেন, আপনি চুপচাপ ঘরে বসে কাজ করেন, সাধু মহারাজদের কোনো উপদেশ দেন না, এরা শিখবে কী করে? তিনি প্রত্যুত্তরে বলেন, ওরা আমার জীবন দেখছে না। আর কিছু বললেন না। তিনি নিজ জীবনে ঠাকুর মা স্বামীজির আদর্শ ফুটিয়ে তুলেছেন। এটাই স্বামীজি বলতেন যে তুমি 10,000 লেকচার দাও, তাতে যত না কাজ হবে,
তাতে কিছুই কাজ হবে 10,000 লেকচার। যদি জীবনটা জীবনটা দেখাও তুমি তাদের, 10,000 লেকচার না দিয়ে ওই একটা লেকচারের যা দিলে সেই একটা লেকচারের যে জীবন, যেভাবে জীবন তৈরি করা উচিত সেই জীবনটা তুমি দেখাও তোমাদের এই জীবনে, তাতে 10,000 লেকচারের কাজ হবে। স্বামীজি এটা বলতেন। তাই জন্য গম্ভীরানন্দজি সেই কথা ধরেই বললেন যে আমাকে দেখছেন আমার কাজকর্ম জীবনটা। স্বামী শাশ্বতানন্দজি শরীর যাওয়ার পর স্বামী বিবেকানন্দজি একা মঠ মিশনের কাজ চালাতে থাকেন। গম্ভীর মহারাজকে মঠ মিশনের সহকারী সম্পাদক হওয়ার জন্য অনুরোধ জানালে তিনি প্রথমে অস্বীকার করেন। তখন স্বামীজির শতবার্ষিকীর কাজ পুরোদমে চলছে। তারপর স্বামী মাধবানন্দজির আদেশে তিনি মঠে যান ও সহকারী সম্পাদক হয়ে। গম্ভীর মহারাজকে ফেরত দেওয়ার জন্য বিরাট ভাণ্ডার ব্যবস্থা হয় অদ্বৈত আশ্রমে। আমি ছিলাম ভাণ্ডারী। প্রায় 250 জন সাধুর মজুরি খাওয়ার ব্যবস্থা করতে আমাকে খুব ছোটাছুটি করতে হয়েছিল। গম্ভীর মহারাজ আমার অবস্থা লক্ষ্য করেন। ওয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড টু থ্রো মি আউট ফ্রম দি আশ্রম? এই হিউমারের মধ্যে প্রকাশ পেত তার নির্লিপ্ততা ও অনাসক্তি। মানে তুমি আমাকে আশ্রম থেকে বিদায় দিচ্ছ তো, মানে অদ্বৈত আশ্রমে ছিলেন, সেখান থেকে বেরোনোর চলে যাচ্ছেন, এই ফেয়ারওয়েল দেওয়া হচ্ছে। তাই উনি বললেন যে তুমি এত খাচ্ছ কেন, আমাকে বিদায় দেওয়ার জন্য এত খাচ্ছ, আমার বিদায় করবার জন্যে। 1934 সালে আমি ট্রেনিং সেন্টারে যাই। গম্ভীর তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। লেগেট হাউসের মাঝের ঘরে থাকতেন। আমি প্রতি রবিবারে ওর ঘরে বইপত্রের ধুলো ঝাড়তে যেতাম, ওর জুতো পালিশ করতাম। অক্ষয় তৃতীয় দিন আমাকে বলছেন হাসপাতালে দেখতে গেলাম মৃত্যুঞ্জয় আনন্দকে, আসানসোলের মহান্ত মহাপুরুষ মহারাজের শিষ্য। একটা বই পড়ছে, বিমল মিত্রের কড়ি দিয়ে কিনলাম, 30 টাকা দাম। আমি যদি স্বামীজির জীবনী লিখি লোকে পড়বে? আমি বললাম হ্যাঁ, কেন পড়বে না, নিশ্চয়ই পড়বে মহারাজ, লেখা শুরু করুন। কারণ আগেই বলেছিলাম গার্গীর লেখা স্বামীজির অনেক তথ্য বেরিয়েছে, আর প্রমোদনাথ বসুর বইটা ব্যাকডেটেড হয়ে গেছে, আপডেটেড বায়োগ্রাফি লেখা উচিত। সেদিন থেকে গম্ভীর মহারাজ যুগনায়ক বিবেকানন্দ লিখতে শুরু করলেন। 2 বছরের মধ্যে প্রায় 2000 পৃষ্ঠা লিখে ফেললেন। খুব দ্রুত লিখতে পারতেন। আমি তখন ট্রেনিং সেন্টারে, আমি ওই বই এডিট করতাম। যে সমস্ত তথ্য তিনি বইতে ঢোকাতে পারেননি সেগুলো জোগাড় করে তাকে দিতাম। একদিন বললেন, মহারাজ ওই ঘটনা তো দেননি যা মিরাটে হলো, হরি মহারাজের চিঠিতে আছে। স্বামীজি একদিন পোলাও রান্না করলেন, গুরু ভাইদের পরিবেশন করে খাওয়ালেন, কিছুই নিজের জন্য রাখলেন না। ওরা বললেন, স্বামীজি আপনার জন্য কিছু রাখলেন না? স্বামীজি বললেন, আমি জীবনে ঢের খেয়েছি, তোরা খা। সব দিয়ে দিলেন স্বামীজি, নিজে কিছু খেলেন না। ওই সমস্ত ছোটো ছোটো ঘটনা দিতে থাকতাম, আর গম্ভীরানন্দজি সে সমস্ত বইতে ঢোকাতেন। আমি একদিন বললাম, মহারাজ কী করে ঢোকান? মহারাজ বললেন, দেখো, নিখিলানন্দ মহারাজের কাছ থেকে এই টেকনিক শিখেছি। উনি যেটা যোগ করতেন সেটা আলাদা সাদা কাগজে লিখতেন, তারপরে কাটা জায়গায় পেস্ট করতেন। এটা শিখেছি। তারপরে কাটা জায়গাটায় পেস্ট করতেন, এটা শিখেছি, তার যাতে আমার গোটা পৃষ্ঠাটা রিরাইট না করতে হয়। তখন তো কম্পিউটার হয়নি, সব হাতে লিখতে হতো। বইটা তো লেখা হলো। গম্ভীর মহারাজ 3 খণ্ডের 3টে নাম দিয়েছেন, প্রস্তুতি, প্রচার, প্রকল্প। আমি আপত্তি করলাম, বললাম, মহারাজ প্রকল্প হবে না, খাটবে না। কেন? প্রকল্প মানে তো প্রকৃষ্টরূপে কল্পনা। স্বামীজি কি সঙ্গকে কল্পনা করেছেন? আমার কথা মনে হয় প্রবর্তন করাটা ভালো হবে। প্রকল্পের অনুপ্রাষ্টীয় দেখতে আছে। তোমার প্রবর্তনের পক্ষে কি যুক্তি আছে দেখাও। মহারাজ বুদ্ধদেব তখন নির্লিপ্তভাব নির্বাণ লাভ করে সারনাথে এলেন। তখন তিনি ধর্মচক্র প্রবর্তন করলেন। প্রবর্তন কথাটাই এখানে খাটবে। স্বামীজি রামকৃষ্ণ সংঘ প্রবর্তন করেছেন। আচ্ছা, ঠিক বলেছ, তাই বসাও। অন্য কেউ হলে বলতেন, না, আমি যা লিখেছি তাই হবে। গম্ভীর মহারাজকে শুধু যুক্তি দেখিয়ে দিলেই হতো। এইটা আমিও খুব এই কথা নিয়ে করি। আমাকে তুমি বললে আমি মেনে নেবো, সেটা আমি মানব না কোনো দিন। আমার স্বভাব এটা নেই। তুমি যুক্তি দেখাও, যুক্তিটা যদি ঠিক হয় নিশ্চয়ই মানব, সে ছোটো বড়োর কোনো প্রশ্ন নেই, শিক্ষিত অশিক্ষিত প্রশ্ন নেই। তোমার যুক্তিটা যদি রাইট হয় সেই যুক্তি আমি মেনে নিই, আমার একটু লজ্জা নিয়ে নেই, আমি আনন্দের সে মেনে নিই। কিন্তু যুক্তি যদি তুমি না দিতে পারো, শুধু বলবে যে আপনি মেনে নিন, আমি মানব না। আমি যেটা বুঝি সেটাই করবো। তুমি আমাকে বলো কেন তুমি এই কথাটা বলছো, বা আমার যুক্তিটা মানছো না কেন, তুমি সেটা আমাকে বুঝিয়ে দাও। তুমি যদি বোঝাতে পারো আমি তোমার কথা শুনবো।
কিন্তু বোঝাতে না পারলে আমি তোমার কথা শুনবো না।